সময়টা ১৮৯৪ সাল জার্মানি। সেকেন্ডারি স্কুলের ১৫ বছর বয়সী একটি ছেলে তার শিক্ষককে একটি প্রশ্ন করলে শিক্ষক ছেলেটির প্রশ্নের উত্তর না দিয়ে তাকে ক্লাস থেকে বের করে দেয়। ছেলেটি ক্লাস থেকে ঠিকই বের হয়ে যায়, কিন্তু উত্তর না পাওয়া প্রশ্নটি তার মাথায় ঘুরপাক খেতেই থাকে। যদি আলোর বেগে ভ্রমণ করা যায়, তাহলে পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলো কেমন দেখতে লাগবে? এমন একটি প্রশ্ন শোনার পর যে কারোরই মনে হতে পারে ছেলেটির জ্ঞান বুদ্ধির লোপ পেয়েছে, হয়তো সে পাগল হয়ে গিয়েছে। কিন্তু বিষয়টি একদমই সেরকম ছিল না। উদ্ভট এই প্রশ্নটি পরবর্তীতে দ্য গ্রেট সায়েন্টিস্ট নিউটনের বিখ্যাত গ্র্যাভিটেশনাল থিওরির ভিতকে সম্পূর্ণ নাড়িয়ে দিবে এবং ফিজিক্সের এযাবৎকালের সবচেয়ে গ্রাউন্ড ব্রেকিং রিলেটিভ থিওরির জন্ম দিবে। হ্যাঁ, আমি এলবার্ট হারম্যান আইনস্টাইনের কথাই বলছি। আমাদের মাঝে যারা ফিজিক্স বা থিওরিটিক্যাল ফিজিক্স ভালোবাসেন, তাদের কাছে আইনস্টাইন শুধুমাত্র একজন বিজ্ঞানী নন, তিনি হচ্ছেন একটি আবেগ, অনুপ্রেরণা এবং বিস্ময়ের প্রতীক। তিনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের স্থান, কাল, মহাকর্ষ ও বাস্তবতার গভীরতম ভিত্তিগুলো নিয়ে ভাবতে শিখিয়েছেন। তার আপেক্ষিকতা তত্ত্ব বিজ্ঞানের দিগন্তকে প্রসারিত করেছে, কোয়ান্টাম তত্ত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এবং মহাবিশ্বকে বোঝার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। স্বাগত জানাই বিজ্ঞানীর আজকের এই পর্বে, যেখানে আমরা আলোচনা করব আপেক্ষিকতা তত্ত্ব নিয়ে। ধারাবাহিক পর্বের প্রথম পর্বে আজ থাকছে বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব। কিভাবে আইনস্টাইনের একটি সাধারণ প্রশ্ন জন্ম দিল নতুন একটি তত্ত্বের এবং খুঁজে পেল নিউটনের সূত্রের দুর্বলতা, যা ২০০ বছর ধরে স্রষ্টার বাণীর মতো সকলেই পালন করে আসছিল। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিং এ সায়েন্স এনথুজিয়াস্ট আপনাদের মতো আমিও যখনই আইনস্টাইনের গল্প পাঠ করি, ব্যক্তিগতভাবে রোমাঞ্চিত হই। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেই, আমাদের মাঝে অনেকেই মনে করেন যে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি যে সকল বিষয়গুলোকে এক্সপ্লেন করে, যেমন গ্র্যাভিটি, সেটা নিউটনের থিওরি অফ গ্র্যাভিটি থেকে অনুপ্রাণিত হয়ে করা। বিষয়টি সম্পূর্ণ ভুল। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি সত্যিকারভাবে নিউটনের এমন দুটি সূত্র থেকে তৈরি হয়েছে যার সাথে গ্র্যাভিটির দূরেরও কোনো সম্পর্ক নেই। নিউটন তার সময়ে দুনিয়ার সামনে তিনটি মৌলিক সূত্র প্রকাশ করেছিলেন। প্রথম সূত্রটি হচ্ছে গ্র্যাভিটি। নিউটনের মতে দুটি বস্তু যাদের ভর রয়েছে তারা একে অপরকে নিজ দিক বরাবর আকর্ষণ করে। দ্বিতীয়টি হচ্ছে আলোর পার্টিকেল বা কণাতত্ত্ব, যেখানে আলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল বা কর্পাসল দ্বারা গঠিত, যারা পার্টিকেল আকারে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এবং তৃতীয়টি হচ্ছে রিলেটিভিটি। নিউটনও রিলেটিভিটি তত্ত্ব প্রদান করেছিলেন, যেখানে নির্দিষ্ট দিকে সমবেগে গতিশীল দুটি বস্তু একে অপরের সাপেক্ষে স্থির রয়েছে বলে মনে হবে, কিন্তু যখন একই বেগে তারা বিপরীত দিকে গতিশীল থাকে, তখন তাদের গতি দ্বিগুণ মনে হবে একজনের সাপেক্ষে অপরজনের। মানে সকল গতিশীল বস্তুর গতি নির্ভর করবে পর্যবেক্ষকের গতিবস্থার উপর। সংক্ষেপে বললে স্পিড বা মোশন রিলেটিভ। একটু লক্ষ্য করুন, এখানে তিনটি থিওরি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ধারণা প্রদান করে, যেমন গ্র্যাভিটি, লাইট এবং স্পিড। আপাত দৃষ্টিতে এদের মাঝে কোনো সম্পর্ক নেই বলেই মনে হবে, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এই আনরিলেটেড তিনটি থিওরি আইনস্টাইনের সময় এসে একীভূত হয়ে থিওরি অফ রিলেটিভিটিতে পরিণত হবে। আসলে এই তিনটি থিওরি কম্বাইন্ড হওয়ার প্রক্রিয়াটি শুরু হয় ১৬৭৮ সালে ডাচ ফিজিসিস্ট ক্রিশ্চিয়ান হুইগেন দ্বারা নিউটনের লাইট কর্পাসল থিওরিকে চ্যালেঞ্জের মধ্য দিয়ে। অ্যাকর্ডিং টু নিউটন, আলো ক্ষুদ্র ক্ষুদ্র কর্পাসলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, কিন্তু হুইগেনের মতে আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে তখন তার গতিপথ বেঁকে যায়, যা আলোর তরঙ্গ ধর্মকে প্রকাশ করে। হুইগেনের কাছে কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ না থাকায় পরবর্তী ১০০ বছর তার বৈজ্ঞানিক তত্ত্বের গ্রহণযোগ্যতা পেতে ব্যর্থ হয়, যতক্ষণ না ১৮০১ সালে একজন ব্রিটিশ পদার্থবিদ থমাস ইয়ং
হুইগেনের ওয়েভ থিওরিকে প্রমাণ করার জন্য তার বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পারফর্ম না করেন। ইয়ং মূলত আলোকে দুটি স্লিটের মধ্য দিয়ে পাস করিয়ে একটি পর্দায় অবজার্ভ করেন। তিনি দেখতে পান আলো যখন স্লিটের মধ্য দিয়ে অতিক্রম করে পর্দায় আপতিত হয়, তখন দুটি লাইট বিম একে অপরের সাথে মিলিত হয়ে পর্দায় একটি ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি করে, মানে পর্দায় আলো আধারের একটি ব্যান্ড তৈরি করে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো নিউটনের আলোর কণা তত্ত্বের ধারণাকে ভুল প্রমাণ করে তরঙ্গ তত্ত্বের জন্ম লাভ করে। কিন্তু আমরা জানি যে কোনো প্রকার তরঙ্গ চলাচলের জন্য পানি অথবা বাতাসের মতো একটি মাধ্যমের প্রয়োজন হয়। যেহেতু আউটার স্পেস ভ্যাকুয়াম বা শূন্য, তাহলে আলো কিভাবে চলাচল করে? নতুন করে এই প্রশ্নটি সকলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এর জবাবে কিছু বিজ্ঞানী একটি হাইপোথিসিস দাঁড় করায়, যেখানে আউটার স্পেসের যে উৎস থেকে আলো তৈরি হয়ে পৃথিবীতে আসে, এই মধ্যবর্তী স্থানে অদৃশ্য অস্পৃশ্য একটি মাধ্যম রয়েছে যার মধ্য দিয়ে আলো আমাদের চোখে পৌঁছায়, যার নাম দেওয়া হয় লুমিনিফেরাস ইথার। আমি যেমনটা বললাম, এটা ছিল শুধুমাত্র একটি হাইপোথিসিস, যার কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ তখনও পর্যন্ত ছিল না। আর এই হাইপোথিসিস বিশ্বাস করা কমিউনিটির দুজন সায়েন্টিস্ট, এলবার্ট মিকেলসন এবং এডওয়ার্ড মরলি, 1887 সালে একটি এক্সপেরিমেন্ট পারফর্ম করেন। আপনারা জেনে অবাক হবেন, সেই পরীক্ষার ফলাফল ছিল খুবই বিব্রতকর, যাকে সেই সময়কালের সবথেকে ব্যর্থ এক্সপেরিমেন্ট হিসেবে বিবেচিত করা হয়। মাইকেলসন ও মরলির পরীক্ষা খুবই সিম্পল একটি এক্সপেরিমেন্ট ছিল। তাদের মতে, যদি ইথার থেকে থাকে এবং তা পৃথিবীর ঘূর্ণনের কারণে একটি নির্দিষ্ট দিকে, যেমন পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, তাহলে আলো ইথার প্রবাহের দিকে গমন করলে আলোর গতিবেগ বেশি হবে। অপরদিকে আলো ইথার প্রবাহের বিপরীত দিকে গমন করলে গতিবেগ তুলনামূলক কম হবে, ইথার ফিল্ডের রেজিস্ট্যান্স কারণে। সহজভাবে চিন্তা করলে মাইকেলসন এবং মরলি মনে করেছেন, পরীক্ষার ফলাফলে যদি আলোর গতির পরিবর্তন পাওয়া যায়, তবে অটোমেটিক্যালি ইথারের অস্তিত্ব প্রমাণিত হয়ে যাবে। কিন্তু কিভাবে এটা প্রমাণ করা যায়? তখন তারা ইয়ংয়ের ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মূল কনসেপ্টকে গভীরভাবে বিশ্লেষণ করেন। ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুটি আলোক বিম যেহেতু একই দিক থেকে এবং একই স্পিডে মিলিত হওয়ার কারণে পর্দায় একটি ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি করে, তাহলে দুটি ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ভিন্ন গতিতে কোলাইড করলে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নকে ব্রেক করবে। এই অ্যাজাম্পশনকে ভেরিফাই করার জন্য তারা লাইট ওয়েভকে দুটি অপোজিট ডিরেকশনে পাঠিয়ে একটি মিররে একই সাথে রিফ্লেক্ট করিয়ে একটি ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন তৈরি করে। কিন্তু যখন এই এক্সপেরিমেন্টটি পারফর্ম করেন, তারা চরম মাত্রায় হতাশ হন। পর্দায় দুটি ওয়েভলেন্থের লাইটের ইন্টারফিয়ারেন্স প্যাটার্নে কোনো পরিবর্তন দেখতে পান না। পরীক্ষাটি দিক পরিবর্তন করিয়েও করা হয়, কিন্তু রেজাল্ট একই পাওয়া যায়। এই থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণিত হয়। এক, লুমিনিফেরাস ইথার নামে কোনো মাধ্যমের কোনো অস্তিত্ব নেই, এবং দুই, সকল ডিরেকশনে লাইট একই স্পিডে ট্রাভেল করে, মানে স্পিড অফ লাইট ইজ কনস্ট্যান্ট। যে ইথারের অস্তিত্ব প্রমাণের জন্য এক্সপেরিমেন্টটি করা হয়, সেই এক্সপেরিমেন্টটি ইথারের অস্তিত্বকে চিরতরে ডিসপ্রুভ করে দেয়। যখনই মাইকেলসন এবং মরলি লাইট ইজ কনস্ট্যান্ট এটি প্রমাণ করে ফেলেন, তখনই নিউটনের আনপপুলার আপেক্ষিকতা তত্ত্বের পুনর্জন্ম ঘটে, যা পরবর্তীতে আইনস্টাইনকে নতুন একটি আপেক্ষিকতা তত্ত্ব সৃষ্টিতে মরিয়া করে ফেলে। 1905 সালে আইনস্টাইনের মাথায় একটি চিন্তা আসে। নিউটনের মতে যেহেতু স্পিড রিলেটিভ, সেহেতু সমবেগে বিপরীতমুখী গতিশীল দুটি বস্তুর ক্ষেত্রে একজনের সাপেক্ষে অপরজনের গতি দ্বিগুণ মনে হবে। আসুন আমরাও একটু চিন্তা করি। মনে করুন আপনি একটি লাইট বিমে বসে আলোর গতিতে ট্রাভেল করছেন। এখন বিপরীত দিক থেকে আসা অপর একটি আলোক বিমকে লক্ষ্য করলে আপনার কাছে মনে হবে আগত আলোক বিমটি আলোর গতির দ্বিগুণ বেগে আপনার কাছে ধেয়ে আসছে, রাইট? কিন্তু একটু আগেই আমরা মাইকেলসন এবং মরলির এক্সপেরিমেন্ট থেকে প্রমাণ পেলাম
যে কোনো ডিরেকশনেই আলোর বেগ ধ্রুব। যদি আলোর গতি দ্বিগুণ হয় তাহলে আলোর গতি ধ্রুব নয়। আবার আলোর গতি যদি ধ্রুব হয় তাহলে গতি বা বেগ আপেক্ষিক নয়। তার মানে একটিকে সঠিক মানলে অপরটি ভুল, যা একটি প্যারাডক্স তৈরি করে। তাহলে কে সঠিক এবং কে ভুল এই বিষয়টি প্রমাণের জন্য আইনস্টাইন একটি থট এক্সপেরিমেন্ট করেন। আইনস্টাইন আলোর গতিতে চলমান একটি ট্রেন কল্পনা করেন, যার দুই প্রান্তে দুটি লাইট একই সাথে অন অফ হচ্ছে। এই অবস্থায় তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি বিষয়টি অবজার্ভ করেন, তাহলে তার কাছে দুটি লাইট একই সাথে ফ্ল্যাশ হচ্ছে এমনটা মনে হবে। কিন্তু আইনস্টাইন যখন উক্ত ট্রেনের যাত্রী হবেন, তখন সামনের বগি থেকে ফ্ল্যাশ হওয়া আলো প্রথমে তার চোখে আঘাত করবে, কারণ সামনের বগি থেকে আসা আলো ট্রেনের গতির বিপরীতমুখী হওয়ার কারণে কম দূরত্ব অতিক্রম করে তার চোখে প্রবেশ করবে। একটু গভীরভাবে চিন্তা করলে বিষয়টি বুঝতে আপনাদের সহজ হবে। এক্ষেত্রে ট্রেনটি যেহেতু আলোর গতিতে গতিশীল, তাই ভিতরে থাকা আইনস্টাইনের নিকট সামনের বগি থেকে আসা আলো দ্বিগুণ গতিতে পার্সিভ হবে। অপরদিকে পেছনের বগিতে ফ্ল্যাশ হওয়া লাইট ট্রেনের গতির দিক বরাবর অগ্রসর হয়ে আইনস্টাইনের চোখে পৌঁছাতে বেশি দূরত্ব অতিক্রম করার কারণে একটু দেরিতে পার্সিভ হবে। লং স্টোরি শর্ট যদি বলি, শুধুমাত্র ভিন্ন দুটি পার্সপেক্টিভ বা ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখার কারণে আলোর গতি ভিন্ন ভিন্ন মনে হচ্ছে। আমরা কিন্তু পূর্বেই জেনেছি আলোর গতি ধ্রুব, তাই না? তাহলে পরিবর্তনটা হচ্ছে কোন জায়গায়? আইনস্টাইন চিন্তা করলেন, প্ল্যাটফর্মে দাঁড়ানো অবস্থায় দুটি লাইট থেকে একই সময়ে আলো চোখে পৌঁছালেও ট্রেনের ভেতরে থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন সময়ে চোখে পৌঁছানোর মূল কারণ কি সময়, যা এই পরিবর্তন তৈরি করছে? সামনের বগি থেকে আলো আগে পার্সিভ হওয়ার কারণে আলোর ধ্রুববেগ ঠিক রাখার জন্য সময় স্লো হয়ে যাবে, এবং বগির পেছন থেকে আসা আলো তুলনামূলক দেরিতে পার্সিভ হওয়ার কারণে ধ্রুববেগ ঠিক রাখার জন্য সময় ফাস্ট হয়ে যাবে। আর এই ধারণা থেকে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্ম হয়, যা আইনস্টাইনকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির মতে, স্পেসে যে যত দ্রুত গতিতে ট্রাভেল করবে তার সময় তত ধীর হয়ে যাবে, আর এই গতি যদি আলোর বেগের সমান হয়ে যায় তাহলে সময় পুরোপুরি স্টপ হয়ে যাবে। আইনস্টাইনের এই থট এক্সপেরিমেন্ট এটা প্রমাণ করে সময় একটি রিলেটিভ কনসেপ্ট, যা ভিন্ন ভিন্ন রেফারেন্স ফ্রেমে ভিন্ন ভিন্নভাবে কাজ করে। তাই সময় বা টাইম পরম কোনো বিষয় নয়। সবার সময় প্রবাহ তার পারিপার্শ্বিকতার ওপর নির্ভর করে। কারো জন্য সময় ফাস্ট, আবার কারো জন্য স্লো। যদিও ব্যক্তি তার অবস্থানে সময় ফাস্ট বা স্লো প্রবাহিত হচ্ছে কিনা তা উপলব্ধি করতে পারে না। আসলে আপেক্ষিকতা বিষয়টি বলে ধারণা দেওয়া কঠিন। এটি সঠিকভাবে বুঝতে হলে ব্যক্তির চিন্তাশক্তি প্রবল হওয়া প্রয়োজন। কারণ আপেক্ষিকতা শুধুমাত্র বিজ্ঞানেরই একটি তত্ত্ব নয়, আপেক্ষিকতা দার্শনিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা আমার অবস্থান থেকে যেরকম মনে হবে, আপনার অবস্থান থেকে সেই ঘটনা বিশ্লেষণ করলে ভিন্ন মনে হবে, এবং লক্ষ্য করবেন বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য আমাদের দুজনের কাছে যথেষ্ট পরিমাণ যুক্তি ও প্রমাণ থাকবে। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের উপর ভিত্তি করে ব্ল্যাক হোল ধারণার সৃষ্টি, যা এখন বাস্তবে মহাবিশ্বে বিরাজমান। আমার ব্ল্যাক হোল এবং ব্রহ্মাণ্ডের অস্তিত্বহীনতা ভিডিওতে ব্ল্যাক হোলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বর্ণনা রয়েছে। আই বাটনে লিংক দেওয়া রইল, চাইলে দেখে আসতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। চ্যানেল বিষয়ে মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিজ্ঞানীর সাথেই থাকবেন। ধন্যবাদ।